প্রিয় শিক্ষার্থী, শুভ সকাল। আশা করছি করোনার এই বৈশ্বিক মহামারীতেও আপনারা স্বাস্থ্যবিধি মেনে সুস্থ আছেন। আপনাদের সুস্থ জীবন প্রত্যাশা করেই শুরু করছি পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজের নিয়মিত অনলাইন ক্লাসের আজকের আয়োজন। সাথে আছি আমি মোহাম্মদ লুৎফর রহমান, প্রভাষক বাংলা, পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজ, বাঁশখালী, চট্টগ্রাম। শিক্ষার্থীরা, গত ক্লাস দুটোতে আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশ থেকে বাংলা উচ্চারণের নিয়ম এই বিষয়ের বাংলা উচ্চারণের সমস্যা ও তার সমাধানের উপায়সমূহ নিয়ে আলোচনা করেছিলাম। সেই ধারাবাহিকতাতেই আজকের ক্লাসে আমরা উচ্চারণ বিষয়ক পরবর্তী তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতেই আজকের ক্লাসে অংশগ্রহণ করবার জন্য আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করব বাংলা উচ্চারণ রীতি বলতে কি বোঝায়, সংবৃত ও বিবৃত উচ্চারণ কাকে বলে এবং বাংলা অধ্বনি উচ্চারণের নিয়মাবলীগুলো কি কি। শুরুতেই বাংলা উচ্চারণ রীতি। উচ্চারণ রীতি হচ্ছে কোনো ভাষার লিখিত শব্দের উচ্চারণ পদ্ধতির বৈশিষ্ট্যসমূহ। অর্থাৎ কোনো ভাষার লিখিত শব্দের উচ্চারণ প্রক্রিয়ার নিয়মাবলী হচ্ছে উচ্চারণ রীতি। উদাহরণ হিসেবে বলা যায়, উচ্চারণ শব্দটিকে আমরা যে বানানে লিখি, উচ্চারণের বেলায় সেটি ভিন্ন হয়। যেমন উচ্চারণ শব্দটিকে আমরা উচ্চারণ করি এভাবে: উচ, চা, রন। উচ্চারণ এভাবে বাংলা শব্দের উচ্চারণের যেসব বৈশিষ্ট্য দেখা যায় তাকেই বলা হয় বাংলা উচ্চারণ রীতি। এবারে সংবৃত উচ্চারণ নিয়ে কথা বলা যাক। সংবৃত, এক কথায় সংবৃত মানে হচ্ছে চাপানো। অর্থাৎ ধ্বনি উচ্চারণকালে দুই ঠোঁট অপেক্ষাকৃত চাপানো অবস্থায় থেকে যদি কোনো ধ্বনির উচ্চারণ ঘটায়, তখন উচ্চারণের এই অবস্থাকেই বলা হয় সংবৃত উচ্চারণ। যেমন এই শব্দটি খেয়াল করুন। এই শব্দের প্রথম এ ধ্বনিটি উচ্চারণকালে আমরা ঠোঁটটাকে অপেক্ষাকৃত চাপানো অবস্থায় রাখি, ফলে এর উচ্চারণটি হবে এরকম: এক টি। আবার বিবৃত মানে হচ্ছে খোলা। বিবৃত মানে হচ্ছে খোলা, অর্থাৎ ধ্বনি উচ্চারণকালে দুই ঠোঁট অপেক্ষাকৃত খোলা অবস্থায় রেখে যদি কোনো ধ্বনির উচ্চারণ ঘটানো হয়, তখন উচ্চারণের এই অবস্থাকেই বলা হয় বিবৃত উচ্চারণ। যেমন এই শব্দটি খেয়াল করুন। এখানে প্রথম এ ধ্বনিটি উচ্চারণকালে একটু বিকৃত হয়ে এরকম, অর্থাৎ এর মতো হয়ে যায়। ফলে এই শব্দটির ঠিক উচ্চারণ হবে এরকম: এক। অর্থাৎ এই ধ্বনিটি খোলা অবস্থায় রেখে, ঠোঁটকে খোলা অবস্থায় রেখে হয়ে উচ্চারিত হবে। এবারে আমরা অধ্বনি উচ্চারণের নিয়মাবলীগুলো নিয়ে আলোচনা করতে পারি। অধ্বনি বাংলায় সাধারণত দুই রূপ লক্ষ্য করা যায়। অর্থাৎ অধ্বনির দুই রকম রূপ আমরা সাধারণত লক্ষ্য করি, যথা অধ্বনিটি কখনো কখনো স্বতন্ত্র ও স্বাধীন হিসেবে
শব্দের মাঝে ব্যবহৃত হতে পারে, যেমন অমর, অত্যন্ত। এখানে অধ্বনি শব্দে স্বাধীন ধ্বনি হিসেবে ব্যবহৃত হয়েছে। আবার কখনো কখনো অধ্বনিটি শব্দে ও ধ্বনির মতো, অর্থাৎ দুঃখিত, আবার কখনো কখনো অধ্বনিটি শব্দে ব্যঞ্জনাশ্রয়ী হয়ে, অর্থাৎ একটি ব্যঞ্জন ধ্বনির সাথে নিহিত অবস্থায় থেকে শব্দে ব্যবহৃত হতে পারে। যেমন এরকম যদি কিছু শব্দ আমরা নিই, খেয়াল করুন, নদী, কত। এই দুটি শব্দের ন এর সাথে একটি অধ্বনি নিহিত অবস্থায় রয়েছে, একইভাবে ক এর সাথে একটি অধ্বনি নিহিত অবস্থায় রয়েছে। অর্থাৎ আমরা দেখতে পেলাম অধ্বনির দুই রকম রূপ লক্ষ্য করা যায়। ঠিক একইভাবে অধ্বনি কিন্তু আবার দুই রকম উচ্চারিত হয়, অর্থাৎ দুই রকম ভাবে উচ্চারিত হতে পারে। যেমন অধ্বনি কখনো কখনো স্বাভাবিকভাবে যেমন আছে তেমনই, অর্থাৎ অ এর মতো হয়ে উচ্চারিত হয়, যেটিকে আমরা অ এর বিবৃত উচ্চারণ বলে থাকি। আবার অধ্বনিটি কখনো কখনো একটু বিকৃত হয়ে ও ধ্বনির মতো উচ্চারিত হয়, যেটিকে আমরা অ এর সংবৃত উচ্চারণ বলে থাকি। আমরা আজকের ক্লাস অ এর স্বাভাবিক উচ্চারণের মধ্যেই সীমাবদ্ধ রাখব। স্বাভাবিক উচ্চারণে অধ্বনিটি অ এর মতো হয়েই উচ্চারিত হবে, অর্থাৎ কোনো প্রকার পরিবর্তন ছাড়াই অ এর মতো হয়ে উচ্চারিত হবে। এবং অ যখন স্বাভাবিকভাবে উচ্চারিত হবে তখন এটি ঠোঁটদ্বয়কে অপেক্ষাকৃত খোলা অবস্থায় রেখে, অর্থাৎ বিবৃত আকারে উচ্চারিত হবে। এবারে অধ্বনি উচ্চারণের নিয়মগুলো সূত্র আকারে আমরা দেখার চেষ্টা করব। প্রথমেই একটি সূত্র নিচ্ছি আমরা। সূত্রটি হচ্ছে, শব্দের প্রথম অক্ষরে যদি অধ্বনি থাকে এবং তারপরে যদি আ, এ, ওই, ও, ও এই ধ্বনিগুলোর যে কোনো একটি থাকে, তাহলে শব্দের শুরুর অ কোনো প্রকার পরিবর্তন ছাড়া স্বাভাবিকভাবে অ এর মতো হয়ে উচ্চারিত হবে। উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে। যেমন আ এর ক্ষেত্রে এই শব্দটি নিচ্ছি, কথা। খেয়াল করুন, এই প্রথম ধ্বনি ক এর সাথে নিহিত অধ্বনিটি কোনো পরিবর্তন হয়নি, কারণ শেষে বা তারপরে আ ধ্বনিটি আছে থ এর সাথে যুক্ত অবস্থায়। সুতরাং এটির উচ্চারণ হবে কথা। আবার এ ধ্বনির ক্ষেত্রে এই শব্দটি নিচ্ছি আমরা অনেক। এই এ ধ্বনির কারণে অধ্বনিটির স্বাভাবিক উচ্চারণ বজায় থাকবে। তবে কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম লক্ষ্য করা যায়। একটু বোর্ডে খেয়াল করুন, কয়েকটি শব্দ এরকম রয়েছে ব্যতিক্রম। যেমন এই শব্দটি খেয়াল করুন, এটি কনে হবে না, এটি হবে কোণে। এরকম থলে নয়, এটি হবে থলে। হতে নয়, এটি হবে হতে। বনেদি নয়, এটি হবে বনেদি। তবে এগুলো ব্যতিক্রম, নিয়মের অধীন নয়। এরপরে ও ধ্বনির ক্ষেত্রে যদি আমরা দেখি, এই শব্দটি খেয়াল করুন, কঠোর। এখানে ওকার থাকার কারণে বা ও ধ্বনি থাকার কারণে ক এর সাথে নিহিত অধ্বনিটির স্বাভাবিক উচ্চারণ বজায় থাকবে। ও ধ্বনির ক্ষেত্রে আমরা যদি দেখি, এই শব্দটি নিচ্ছি অলৌকিক। এই শব্দেও উচ্চারণটি হবে এরকম অ লো
কিক, অর্থাৎ ঔকারের জন্য এখানে অধ্বনির স্বাভাবিক উচ্চারণ বজায় থাকবে। আবার ওই ধ্বনির ক্ষেত্রে যদি আমরা নিই জ নৈক, যে এর উচ্চারণটা হবে এরকম জ নৈ কো, অর্থাৎ ওই কারের জন্য বা ওই ধ্বনির জন্য এখানে বর্গীয় জোর সাথে নিহিত অধ্বনিটির স্বাভাবিক উচ্চারণ বজায় থাকবে। এবারে আমরা যদি দ্বিতীয় সূত্রের দিকে তাকাই, দ্বিতীয় সূত্রে আমরা দেখতে পাচ্ছি নাবোধক অর্থপ্রকাশক শব্দের শুরুর অ, অর্থাৎ অধ্বনি শব্দের শুরুতে যদি থাকে এবং সেটি দ্বারা যে শব্দটি তৈরি হবে সেটি যদি নাবোধক অর্থ প্রকাশ করে, তাহলে সেই অ এর স্বাভাবিক উচ্চারণ বজায় থাকবে। যেমন একটি শব্দ নিচ্ছি আমরা মিল, এই শব্দের আগে যদি আমরা অ দেই তাহলে হয়ে যাচ্ছে অ মিল। এখানে অ নাবোধক অর্থ প্রকাশ করছে, অর্থাৎ মিল অমিল, সেক্ষেত্রে অধ্বনির স্বাভাবিক উচ্চারণ বজায় থাকবে। আবার আরেকটি শব্দ যদি নিই আমরা নিয়ম, এখানে খেয়াল করুন নিয়ম নাবোধক অ দ্বারা হয়ে যাচ্ছে অনিয়ম, ফলে এই অনিয়মের উচ্চারণ হবে স্বাভাবিক অ। আমরা তৃতীয় সূত্রে যাব, ৩ নম্বর সূত্র। শব্দের প্রথমে যদি অ ধ্বনি থাকে এবং এটি যদি শব্দে উপসর্গ আকারে ব্যবহৃত হয়, অর্থাৎ অ যদি শব্দে উপসর্গ আকারে ব্যবহৃত হয়, তাহলেও অ এর স্বাভাবিক উচ্চারণ বজায় থাকবে। যেমন অ পূর্ব, এই পূর্ব শব্দের আগে যে অ রয়েছে সেটি উপসর্গ আকারে শব্দে ব্যবহৃত হয়েছে, সুতরাং এর উচ্চারণ হবে অ পূর্ব, অপূর্ব। ঠিক একইভাবে অসম্মান, দুঃখিত, সবিনয়, সম্মান ইত্যাদি একই নিয়ম প্রযোজ্য হবে। ৪ নম্বর সূত্রে যদি আমরা যাই, একই রকম অনেকটা, শব্দের শুরুতে যদি অধ্বনি থাকে এবং সেটি যদি সমাসবদ্ধ হয়ে শব্দে পরিণত হয়, তাহলে সেই অ এরও স্বাভাবিক উচ্চারণ বজায় থাকবে। যেমন সকর্ম, সকর্ম, এখানে সকর্ম একটি সমাসবদ্ধ শব্দ, সুতরাং এর উচ্চারণে স এর সাথে নিহিত অ এর স্বাভাবিক উচ্চারণ বজায় থাকবে। ৫ নম্বর সূত্রে যদি আমরা যাই, ৫ নম্বর সূত্র, হ ধ্বনির সাথে যদি র ফলা যুক্ত অবস্থায় থাকে এবং এর মাধ্যমে যদি কোনো শব্দ তৈরি হয়, তাহলে সেই হ এর সাথে নিহিত অধ্বনিটির স্বাভাবিক উচ্চারণ বজায় থাকবে। যেমন আমরা একটি উদাহরণ নিচ্ছি রথ, এর উচ্চারণটি হবে এরকম রথ। আরেকটি সূত্র নিয়ে আমরা কথা বলবো, ৬ নম্বর সূত্র। শব্দের দ্বিতীয় অক্ষরে, আমি আবার বলছি খেয়াল করুন, শব্দের দ্বিতীয় অক্ষরে যদি অধ্বনি থাকে এবং সেই শব্দটি যদি অধ্বনি দ্বারা অন্তস্থ অধ্বনি দ্বারা শেষ হয়, তাহলে সেই শব্দের অ এর স্বাভাবিক উচ্চারণ হবে। যেমন লয়। আরেকটু উদাহরণ নিচ্ছি দয়, অর্থাৎ এই দ এর সাথে নিহিত অ এবং এই ল এর সাথে নিহিত অ এর স্বাভাবিক উচ্চারণ বজায় থাকবে। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা বাংলা অধ্বনি
উচ্চারণের যে স্বাভাবিক নিয়ম অর্থাৎ বিবৃত নিয়ম সেগুলো নিয়ে আলোচনা করলাম। আমরা আজকের ক্লাসের একেবারে শেষ প্রান্তে এসে গেছি, কিন্তু ক্লাস শেষ করার আগে আপনাদের একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই। কোভিড-19 করোনা ভাইরাস এখনো নির্মূল হয়নি। সামনে শীত আসছে, এই শীতে ভাইরাসের প্রাদুর্ভাব আরও বাড়তে পারে বলে বিশেষজ্ঞগণ ইতোমধ্যেই আমাদের সতর্ক করে দিয়েছেন। তাই আপনাদের প্রতি বিশেষ নির্দেশ থাকবে, আপনারা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।